টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ দিক পরীক্ষা ছাড়াই নাগরিকত্ব কিভাবে লাভ করা যাবে বা কারা লাভ করবেন, কারা পেতে পারেন, কিভাবে পেতে পারেন, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। এবং হাতে যদি সময় থাকে তাহলে আমরা খুব সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল গ্রিন কার্ড বা শর্তযুক্ত যে গ্রিন কার্ডগুলো 2 বছরের জন্য যে গ্রিন কার্ডগুলো দেওয়া হয়, সেগুলো নবায়নের সময় যে আবেদনটি করা হয়, সেই আবেদনে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তাদেরকে ডিপোর্টেশনের মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি হাতে সময় থাকে তাহলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানা প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবং আজকে যে বিষয়টি, অর্থাৎ আমরা এই স্বপ্নের আমেরিকায় আসি একরাশ স্বপ্ন নিয়ে, চোখ ভরা বুক ভরা আশা নিয়ে এখানে আসি, এবং আসার পরে একটা নির্দিষ্ট কাল অতিক্রম করার পরে আমরা এদেশের নাগরিকত্ব লাভ করার সুযোগ পেয়ে থাকি। কিন্তু এই নাগরিকত্ব লাভের ক্ষেত্রে অনেকেরই হয়তো বয়স বিবেচনায় হতে পারে, শারীরিক কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে, বা বিভিন্ন কারণে হতে পারে, বা ভাষাগত সমস্যার কারণে অনেক সময় হতে পারে, আমরা এই নাগরিকত্ব পরীক্ষা আমরা অনেকেই দিই না বা দিতে চাই না বা ভয় পাই ইত্যাদি কারণে। তো আজকে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই পরীক্ষা ছাড়াই কিভাবে নাগরিকত্ব লাভ করা যেতে পারে, এটা কারা পাবেন, কিভাবে পাবেন, কি শর্ত আছে সব। অর্থাৎ নাগরিকত্ব পরীক্ষায় তো অনেকগুলো সেগমেন্ট থাকে, লিখিত থাকে, মৌখিক থাকে, ভূগোল থাকে, ইতিহাস থাকে, নানান কিছু থাকে। সবগুলোই কি দিতে হবে, নাকি কোনগুলো ছাড় পাওয়া যেতে না সবগুলোই ছাড় পাওয়া যেতে পারে? এই বিষয়গুলো আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাই, অ্যাটর্নি ইশরাত সামি। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। এবং আমরা ইদানিং কালে রিসেন্টলি দেখছি যে ওয়েভার অনেক বেশি গ্রান্ট করছে, সিটিজেনশিপ এক্সাম ওয়েভার ইউজুয়ালি আমরা যদি বয়স প্রাপ্ত হয়ে থাকে, ফর এক্সাম্পল সিনিয়র সিটিজেন যারা, যেমন 65 এন্ড ওল্ডার হলে, এবং ওনাদের কোনো আন্ডারলাইং হেলথ কন্ডিশন, মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, কেপেবল না নতুন কিছু শেখার, তখন এটা যদি আমরা প্রমাণ করতে পারি উইথ দ্য ডক্টরস রিপোর্ট, তখন এটা তারা ওয়েভ করে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যদি আপনি আপনার বয়স আপনি 65 ওল্ডার না, কিন্তু আপনি বাট আপনার ফিজিক্যাল কন্ডিশন অথবা মেন্টাল কন্ডিশন আছে, এটা হচ্ছে আপনার মেমোরি লস হতে পারে, ডাইমেনশিয়া হতে পারে, আলজাইমার হতে পারে, অথবা এনি আদার রেকগনাইজড ডিজিজ, যেটা ডাক্তার আপনাকে তাদের ডাক্তারের রিপোর্টে লিখে দিবে, এটার ওয়েভার পেতে পারেন। সো এটা বয়স ম্যাটার করে না। কিন্তু ইউএসসিআইএস ইউজুয়ালি কম বয়স হলে তখন আপনাকে হার্ড টাইম দেয়, বাট ইটস নট কম বয়সটার কি কোনো সীমারেখা আছে? কম বয়সের কি কোনো সীমারেখা আছে যে 20 বা 20-এর নিচে এই ধরনের? Anybody can do it. আচ্ছা, anybody who can prove that they have a health condition, mental health condition, তখন ওয়েভারের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। আর হচ্ছে যদি
বয়স আপনার 60 অথবা 55 অ্যাবাভ, তাহলে আমাদের জন্য এটা একটু ইজিয়ার হয়। অলসো উইথ মেডিকেল ডকুমেন্ট উইচ ইজ N648 বলে, যেটা আপনি সাইকিয়াট্রিক ডক্টর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দ্বারা আপনি ফিল আপ করে এটা সাবমিট করতে পারেন টুগেদার উইথ N400, যে আপনি টেস্টে ওয়েভার চাচ্ছেন। আগে আমরা বেশ কয়েক বছর আগে, 2-3 বছর আগে আমরা পরে এই রিপোর্টটা সাবমিট করলে কোনো সমস্যা হতো না, কিন্তু গত কয়েক বছর ধরে 2-3 ইয়ার্স ধরে আপনাকে এই রিপোর্টটা যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখনই এটা করতে হয়, পরে এটা সাবমিট করলে হয় না। সো এটাতে দুইটা আপনাকে চান্স দেওয়া হয়। প্রথমে আপনাকে দেখবে যদি ইউএসসিআইএস অফিসার এটাতে স্যাটিসফাইড না হয়, তাহলে আপনি রিকোয়েস্ট করতে পারেন কেন তারা স্যাটিসফাইড না, আপনাকে একটা N14 নামে একটা ফর্মে লিখে দিতে কি কি বিষয়ে তারা স্যাটিসফাইড না, এবং যেটা আপনি সেকেন্ড ইন্টারভিউতে আপনি আপনার মেডিকেল ডকুমেন্টটা কারেক্ট করে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে যে যারা কমপ্লিট ওয়েভার চান। তারপরে আরেকটা আছে, আপনি যদি এই দেশে 20 বছর থেকে থাকেন এবং আপনার বয়স 50-এর ঊর্ধ্বে হয়, তখন আপনি আপনার ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন। সেটাতে মৌখিক আপনাকে প্রশ্ন করা হবে, এবং যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার লেখা আর আপনার রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং এর এটা আপনাকে ওয়েভ করে দেওয়া হয়। আরো একটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে আপনার বয়স যদি 55 হয় এবং আপনি এই দেশে 15 ইয়ার্স থাকেন, তখনও আপনি এটার ওয়েভার পেতে পারেন সিটিজেনশিপ এক্সামের জন্য। এটাই হচ্ছে মোটামুটি। তো আমরা তো সাধারণভাবে জানি যে আমেরিকার এই নাগরিকত্ব লাভ করতে গেলে বা সিটিজেনশিপ পেতে গেলে আমাকে রিটেন, তারপরে রিডিং, জিওগ্রাফি, হিস্ট্রি, N400 যে ফর্মটা আমরা পূরণ করি, সেখানেও প্রায় 50টা প্রশ্ন থাকে। সব কিছু মিলেই আমাদেরকে প্রশ্ন করা হয় এবং সবগুলোতেই পাশ করতে হয়। এক্ষেত্রে যেটি আপনি বললেন, আরেকটা অ্যাড করছি যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড স্পিকিং এর উপর এখন খুব জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, ইন্টারভিউ আপনি সব আমি এই কিছু পাস জায়গাটাই করে প্রশ্ন গেছেন, করতে চাচ্ছিলাম আপনাকে, যে কিন্তু আপনাকে বিভিন্ন ভাবে তারা কনভারসেশন করবে আপনার সাথে, দেখার জন্য আপনি কি আন্ডারস্ট্যান্ড করছেন কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে হয়তো আমাদের দেশ থেকে আমাদের বয়োজ্যেষ্ঠ অনেকেই আসেন, ভাষার দিক থেকে একটু দুর্বলতা আছে বা অনেক সময় বোঝে না, বা এখানকার হয়তো আমাদের যে অ্যাকসেন্টে আমরা কথা বলি, বাংলাদেশের মানুষেরা যেভাবে কথা বলি, এখানের অ্যাকসেন্টগুলো তো একটু ভিন্ন রকম, তো অনেকে আমরা একটু বুঝতে পারি না, বিশেষ করে আমরা যারা বয়স্ক আছি বা কম বয়সীও অনেকে আছে। সেক্ষেত্রে কি কোনো রকম সুবিধা পাওয়ার সুযোগ আছে, বা কোনো ইন্টারপ্রেটার নেওয়া, বা যদি আপনাদের মতো অ্যাটর্নিকে যদি সাথে নিয়ে যাওয়া যায় যে এই সমস্যাগুলো হয়, এই ধরনের কোনো সুযোগ সুবিধা কি আছে বা পাওয়ার বিধান কি আছে? জি রানা ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি অলওয়েজ বরাবরের মতোই বলি, আপনি যে কোনো যত সিম্পলই হোক না কেন ইন্টারভিউ, অলওয়েজ একটা অ্যাটর্নিকে সাথে নিয়ে যাবেন। ইটস এখনকার যে পরিস্থিতি, এর মধ্যে এটা হচ্ছে মাস্ট নিয়ে যাওয়া। এবং আপনি ইন্টারপ্রেটার যদি আপনার N648 অ্যাকসেপ্টেড হয়, তখন ইউএসসিআইএস নিজেই আপনাকে ইন্টারপ্রেটার দেয়, অথবা আপনি যদি আপনার সাথে আপনার রিলেটিভ অথবা আপনার ছেলে মেয়ে অথবা আপনার ওয়াইফ অথবা আপনার আত্মীয় স্বজন কাউকে আপনি সাথে নিয়ে যেতে চান ইন্টারপ্রেটার হিসাবে, আপনি নিয়ে সাথে রাখতে পারেন। যদি ইউএসসিআইএস এর ইন্টারপ্রেটার অ্যাভেলেবেল না থাকে, তাহলে সামটাইমস আপনার রিলেটিভ আর আপনার যাকে আপনি নিয়ে গেছেন ইন্টারপ্রেটার হিসাবে, তাকে ইউএসসিআইএস ইউজ করে। সেক্ষেত্রে হয়তো এটা সুবিধাজনক হতে পারে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ আমরা যে আলোচনাটি করছিলাম, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সেটি সম্পর্কে আমি আগেও প্রথমেই শুরুতেই বলেছি যে এই স্বপ্নের দেশে আমাদের বুক ভরা স্বপ্ন নিয়ে আসি, চোখ ভরা অনেক স্বপ্ন নিয়ে আমরা আসি এই দেশে, এবং এসে এখানকার নাগরিকত্ব লাভ করছি। হ্যাঁ, অনেকে আমরা গ্রিন কার্ড নিয়ে আসি, আবার গ্রিন কার্ড ছাড়া অন্যভাবে এখানে এসে আবার গ্রিন কার্ড পাওয়ার জন্য কেউ যুদ্ধ করি। গ্রিন কার্ড নিয়ে যারা আসি তারা আমেরিকার নাগরিকত্ব হওয়ার জন্য বড় স্বপ্ন দেখি 5 বছর পরেই। তো সেক্ষেত্রে একটি বড় ব্যারিয়ার বা বাধা হয়ে অনেকের ক্ষেত্রেই দাঁড়ায় এই সিটিজেনশিপ পরীক্ষা। তো এক্ষেত্রেও যে আইন যেমন আছে, আইনের তেমনি কিছুটা ব্যতিক্রমও থাকে।
সেক্ষেত্রে আজকের আলোচনার মধ্যে দিয়ে যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে চান বা হয়েছেন বা হবেন বলে মনে করেন, তারা কিন্তু এভাবে ওয়েবার পেতে পারে, যেটি আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা করলাম। আমরা দ্বিতীয় আলোচনায় যাব। কন্ডিশনাল গ্রিন কার্ড নবায়নে আবেদনকারীদের ভুল হলে ডিপোর্টেশনের মুখোমুখি হচ্ছেন বা হবেন বা অনেকেই হচ্ছেন, বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যদি হাতে সময় থাকে, কারণ অনেকগুলি প্রশ্ন ইতোমধ্যে ফেসবুকে এসেছেন, টেলিফোনেও এসেছেন। ফেসবুক দিয়েই একটু শুরু করতে চাই। লোকমান হোসেনের প্রশ্নটি খুবই অল্প সময়ের জন্যে, যে তিনি বলছেন যে F4 হুইচ ইউ আর ওয়ার্কিং অন, F4 এর কি আপডেট আছে? অ্যাটর্নি ইরশাদ সামি সম্ভবত জানুয়ারির 2008 সালের 1 জানুয়ারি সর্বশেষ সেপ্টেম্বর মাসের যে ভিসা বুলেটিন বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? জি জি। তো জনাব লোকমান হোসেন, আপনি বুঝতেই পারছেন, আপনি যেহেতু খুব বলেছেন যে কতটুকু পর্যন্ত কাজ করছে, কোনো ডেট আপনার নিজেরটা যেহেতু দেন নাই, সুতরাং আমরা বলতে পারছি না যে আপনারটা কবে আসবে। তবে সামগ্রিকভাবে আমরা বলছি 1 জানুয়ারি 2008 এটা ফাইনাল অ্যাকশন আছে ফ্যামিলি স্পন্সর F4 ক্যাটাগরির ক্ষেত্রে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। রশিদ আহমেদ তিনি বলছেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি সালাম দিয়েছেন যে বাংলা লেখাটা ইংরেজিতে পড়তে গিয়ে একটু কষ্ট হবে, তারপরে আমি পড়ছি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি 2024 ফেব্রুয়ারি 28, এখনও অ্যাপ্রুভ হয় নাই। তখন গ্রিন কার্ড হোল্ডার ছিলাম। দেন 2025 এপ্রিলে সিটিজেন নেই। দেন কেস আপগ্রেড করি এপ্রিল 17, 2025। এখনও কেস আপডেট হয় নাই। কতদিন সময় লাগতে পারে আপডেট হতে? আসলে সময় দেওয়াটা কঠিন, তারপরেও অ্যাটর্নি ইরশাদ সামি যদি আপনি এক কথায় বলতে পারেন। ভাইয়া, এখন ইউএসসিআইএস এর এটা ভেরি ডিফিকাল্ট টু সে। উনি এপ্রিলের 17 তারিখ হয়েছে, উই আর অলরেডি ইন অগস্ট। সো উনি আরেকটা নক দিতে পারেন যে আমি এপ্রিলের 17 তারিখে সিটিজেন হয়েছে, আপনাদেরকে এত তারিখে জানানো হয়েছিল, আমরা কোনো আপডেট পাই নাই। সো আরেকটা চিঠি উনি ইস্যু করতে পারেন এবং কলও করতে পারেন ইউএসসিআইএস কে যদি চান, ওয়ার এজ লং ওয়েট থাকে কলে। অনেক ধন্যবাদ রশিদ আহমেদ আপনার প্রশ্নের জন্য। ইশরাত তিনি বলছেন, আমি সিটিজেন পরীক্ষায় অ্যাপ্লাই করব IR1 ভিসা। আমার বেবি হয়েছে 6 মাস আগে। আমি কি হেলথ প্রবলেম দিয়ে কোনো সুবিধা পাবো? উনি কি পাইতে পারে এই ধরনের বিষয়ে হেলথ প্রবলেম? উনি সিটিজেনশিপের কথা বলছেন? হ্যাঁ, IR1 ভিসা। উনি যদি স্পাউস, ওনার ইউএস সিটিজেন স্পাউস অ্যাপ্লাই করে ওনাকে নিয়ে আসেন, তাহলে উনি 2 ইয়ার্স 9 মান্থস পরে অ্যাপ্লাই করতে পারেন। না, উনি বলছেন যে পরীক্ষা দিতে যে ওনার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। ওকে, পরীক্ষা দিতে যে সুবিধা, যদি উনি, আমি বলেছি একটু আগে যে N648, যদি ওনাকে ডাক্তার প্রপারলি N648 ফিল আপ করে দেন, তাহলে উনি সুবিধা পেতে পারেন। আমি বলেছি এটা মেন্টাল ফিজিক্যাল হেলথের অথবা ওনার উনি কারণ দেখাচ্ছে যে বেবি হয়েছে 6 মাস। হ্যাঁ, no, that is not the reason. Baby হচ্ছে 6 মাস, এটা একটা ন্যাচারাল প্রসেস, ইটস নট অ্যাকচুয়ালি এ ডিজিজ এইখানকার জন্য। সো বাট অনেক সময় দেখা যায় যে বেবি হওয়ার পরে আপনার কিছু ডিসঅর্ডার দেখা দিতে পারে, আপনার ডিপ্রেশন হতে পারে, অথবা আপনার যে কোনো কিছু যদি আপনি দেখান, সেটা আপনার অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 1 ইয়ার এবং 2 ইয়ার্স থাকতে হবে, এটা এক্সিস্ট করতে হবে এই প্রবলেমটা। কিন্তু বেবি হওয়ার পরে যে পোস্ট ডিসঅর্ডার যেগুলো হয়, ডিপ্রেশন যেগুলো হয়, সেগুলো হতে মনে হয় না ইটস গোইং টু বি কনসিডার। বাট এগেইন ডক্টর নোজ বেটার, আমি এটাতে বলতে পারবো না এই ডিজিজটা কোয়ালিফাই করবে নাকি। অনেক ধন্যবাদ ইশরাত। আসলে আপনার যে সমস্যাটির কথা বলছেন এটি নিয়ে যে ইন্টারভিউ যেটা হবে সিটিজেনশিপ পরীক্ষার জন্য, এটি আসলে মৌকুফ পাওয়ার কোনো সুযোগ নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে। রানা ভাই, যদি ডাক্তার ওনাকে মেডিকেল গ্রাউন্ডে দিতে পারে, N648 ফিল আপ করে দিতে পারে প্রপারলি, দেন it could be possible, but I don't know বাচ্চা হওয়ার যেটা বিষয়টা বলছে, বাচ্চা হওয়ার জন্য এক্সাম্পশন আছে কিনা, বাচ্চা হওয়ার জন্য এক্সাম্পশন, এটা তো ন্যাচারাল বিষয়, প্রাকৃতিকগতভাবেই যুগের পর যুগ চলে আসছে, সুতরাং এটা তো সবার ক্ষেত্রে বহুদিন এটাই চলে আসার কথা। সেটা এটা নয়, যদি
এইটার কারণে যদি স্বাস্থ্যগত অন্য কোনো কারণ দেখা দেয় তাহলে হয়তো সেটা যেটা আপনি বলছিলেন সেই সুবিধাটা পেতে পারে। অনেক ধন্যবাদ ইশরাত। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি কালাম বলছি ক্যালিফোর্নিয়া থেকে। আমি 2012 সালে পলিটিক্যাল অ্যাসাইলামের আবেদন করি। জি। 2016 সালে আমার এটা আমি চিঠি পাই নাই, কোর্টে পাঠাই দেয়। আমি ইন্টারভিউর জন্য চিঠি পাই নাই, পরে কোর্টে পাঠায় দেয়। কোর্টে আমার এটা হিয়ারিং হয়ে পিডি করে রাখে 2016 সালে। 2016 সালের পরে আমার অ্যাটর্নি কিভাবে আমার জন্য 2বার ওয়ার্ক অথরাইজেশনের ব্যবস্থা করে। এরপর 2018 থেকে আমার এটা এখন পেন্ডিং আছে। কিছুদিন আগে আমি একটা চিঠি পাই ইউএসসি মানে কোর্ট থেকে, কোর্টটা কোনো ডেট পাই নাই। এখন আমি আমার উকিলের সাথে যোগাযোগ করতে, উকিল বললো আমার সাথে যোগাযোগ করো। এখন আমরা উকিলের সাথে হয়তো এই মাসের 25 তারিখের দিকে যোগাযোগ করব। এখন আমার কাছে প্রশ্ন হলো অ্যাটর্নির কাছে যে আমার এখন করণীয় কি? অনেক ধন্যবাদ জনাব কালাম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইশরাত সামি। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমাকে বলেছেন আপনি মনে হয় যে আপনি পিডি নিয়েছেন 2016 সালে। হ্যাঁ, তো যারা আমাদের ক্লায়েন্ট যারা পিডি নিয়েছেন, আমরা তাদেরকে এই মুহূর্তে বলছি আপনারা কোনো কিছু করা থেকে বিরত থাকেন রাইট নাও। কারণ পিডি ইজ লাইক সেফার অপশন প্রবাবলি আপনার কেসের জন্য। আই ডোন্ট নো, আপনার কেসের ফ্যাক্টস আমি জানি না। সো আপনার লয়ার এটা মনে করেছে পিডিটা আপনার জন্য বেটার অপশন, সেটা সেই জন্যই উনি 2016 সালে পিডি নিয়েছেন। সো এখন পিডিটা মুভ করা উচিত হবে না, কারণ গত জানুয়ারি থেকে পিডি দেওয়া বন্ধ হয়ে গেছে। সো don't move this, just stay in PD right now. যেহেতু ডেট পায় নাই ওই অবস্থায় থেকে যাক নাকি? No ভাইয়া, পিডি যেহেতু প্রসিকিউটরাল ডিসক্রিশন, এটা ক্লোজ করে রাখা হয়েছে ওনার কেস। যদি ইউএসসিআইএস এখন অনেক কেসে আমরা আগে যে কেসগুলোতে পিডি নিয়েছিলাম সেরকম কিছু কেসকে ইউএসসিআইএস এখন রিওপেন করে আবার ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করছে। সো আমি সেই জন্য ভাইয়াকে মানে পরামর্শ দিচ্ছি যে উনি যেন এটাকে ডিস্টার্ব না করে, পিডিটাকে ওয়েট এন্ড সি। তারপরে এই মুহূর্তে শুধু ওয়েট করাটাই তার জন্য উত্তম, তাই তো? অনেক ধন্যবাদ জনাব কালাম। আসলে আপনার তো যেহেতু কেসটির সমস্ত ফ্যাক্ট ফাইন্ডিংস যেগুলো আছে বা কাগজপত্র যা আছে অ্যাটর্নি তো দেখেননি, যেহেতু আপনি যেভাবে প্রশ্ন করছেন সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি চুপচাপ থাকুন আপাতত। আর আপনার তো অ্যাটর্নি আছেন, তিনিও ভালো বুঝবেন, তার কাছে পরামর্শ করুন, যেটা ভালো হয় সেটাই করবেন। অনেক ধন্যবাদ জনাব কালাম। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি মাহমুদ বলছি জামাইকা থেকে। জি, শুনতেছেন? জি। আমার প্রশ্ন ছিল আপনার মাধ্যমে আসিফ অতিথির কাছে। আমার রিমুভাল অর্ডার ছিল আপনার অ্যাসাইলাম ডিনাই হওয়ার কারণে, বাট পরবর্তীতে আমার বাবা অ্যাপ্রুভ হয়েছে এবং রিমুভাল অর্ডার ডিসমিস হয়েছে ইমিগ্রেশন জাজ কর্তৃক এবং টার্মিনেট হয়েছে বিআইএ থেকে। সো দেন আমি I-485 সাবমিট করছি অলমোস্ট 14 মান্থ, স্টিল পেন্ডিং, এবং আমার অ্যাডভান্স ফেরোল এটা অ্যাপ্রুভ আছে এখন। বাট আমার প্রশ্ন হচ্ছে আমি অলমোস্ট 10 ইয়ার্স দেশে যাওয়া হয় নাই, সুযোগ হয় না। আমার আব্বা মা অনেক অসুস্থ, বয়স্ক, এবং আমার দাঁতের ট্রিটমেন্ট প্রয়োজন। তো রিসেন্টলি অ্যাডভান্স ফেরোল নিয়ে কি কেউ যাচ্ছে বা কেমন হচ্ছে আমি একটু জানার প্রয়োজন। আমি কে যাওয়া মানে সঠিক হবে কিনা, উচিত হবে কিনা। হ্যাঁ, আর সেকেন্ড পার্ট হচ্ছে ইন কেস আমি যদি যাই 1 মাসের জন্য, পরবর্তীতে রিটার্ন আসার সময় যদি সিবিপি আমার এন্ট্রি ডিনাই করে তাহলে তো আমার I-485 অ্যাবান্ডন হয়ে যাবে। বাট আমার যে ভাও অ্যাপ্রুভাল সেটা তো ভ্যালিড থেকে যাবে। এক্ষেত্রে কি দেশ থেকে কনসুলার প্রসেস করে আসার কোনো সুযোগ আছে? এটা কি কখনো হয়েছে কিনা? দুইটা পার্ট প্লিজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব আল মাহমুদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইশরাত সামি। ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এবং আমরা রাইট নাও আমরা আমাদের ক্লায়েন্টকে পরামর্শ দিচ্ছি দেশ থেকে না যাওয়ার জন্য। আপনি 10 বছর ওয়েট করেছেন, আপনার প্যারেন্টস কে দেখেন নাই, আর হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আপনার অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে আমরা আশা করছি, কারণ ইউজুয়ালি ইট টেকস
15 months to 2 years. আপনি বলছেন অলরেডি আপনার 14 months হয়ে গেছে, সো আপনি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট পাবেন অথবা আপনার গ্রিন কার্ড আপনার কাছে পৌঁছে যাবে। সো ডু নট গো রাইট নাও। আর যদি মনে করেন যে আপনার বাবা মা খুব মুমূর্ষু অবস্থায় আছে, খুবই শরীর খারাপ, আপনি যেতেই চাচ্ছেন, আপনার কোনো উপায় নাই, সেটা হলে আপনি কাউন্সিলর প্রসেসিং করতে পারেন। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, it's a counselor process is a very very long wait ইন্টারভিউ পাওয়ার জন্য। সো আমি আসলে আপনাকে সাজেস্ট করব আপনি এই মুহূর্তে একটু ওয়েট করে আপনার গ্রিন কার্ডটা হাতে নিয়ে গেলে আপনার জন্য বেটার হয়। ডু নট মুভ রাইট নাও। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে 10 বছর কষ্ট করেছেন, 10 বছর বাবা মাকে দেখতে পারেননি, এটা খুবই কষ্টের বিষয়। কিন্তু আবার আপনার দিক থেকে যদি আপনার কষ্টটা বিবেচনা করেন যে 10 বছর কি পরিশ্রম এখানে করেছেন, কি টেনশন করেছেন, সব কিছু মিলিয়ে যদি চিন্তা করেন, তাহলে আজকের অতিথি যে কথাটি, যে পরামর্শটি দিলেন তার অভিজ্ঞতার আলোকেই দিয়েছেন। সুতরাং আপনার এই মুহূর্তে বোধহয় এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই ভাইয়ার জন্য, যে ওনার প্যারেন্টস যদি এখানে আসতে চান তাহলে উনি ট্রাই করতে পারে ওনার প্যারেন্টসদের জন্য ভিসা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো ওনারা পেলেও পেতে পারেন, যেহেতু আপনি যেতে পারেন না 10 ইয়ার্স, আপনি যেতে পারছেন না, সো দে মে বি এবল টু গেট ইট। ভিজিট ভিসায়, জি, ভিজিট ভিসা নিয়ে তার বাবা মাকেও আসতে পারেন, এটাও আপনি একটা অপশন, যদি আপনার পক্ষে সম্ভব হয় সেটাও করতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কে আছেন সুপ্রিয় দর্শক টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি ব্রঞ্জ থেকে তাহমিদ বলছিলাম। জি, আচ্ছা, ওই আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করার পর অ্যাপ্রুভাল নোটিশ পাইছি, তারপর আমি স্পন্সরশিপ চাইছিলাম, আমি জয়েন্ট স্পন্সর দিছি। স্পন্সর দেওয়ার পর কতদিন পর এটা ডকুমেন্ট কোয়ালিফাই হয়, আর ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার কতদিন পরে এটা ইন্টারভিউ ডেট আসে, এটার জন্য ফোন দিয়েছিলাম। অনেক ধন্যবাদ অ্যাটর্নি সাদসামি। ভাইয়া ডিফিকাল্ট প্রশ্ন করেছেন রাইট নাও। আসলে এটা আমি আপনাকে একটা ডেট দিতে চাচ্ছি না, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। তারা আপনার কখন রিভিউ করবে, কখন তারা এটা কোয়ালিফাই করবে, এবং যাদের অলরেডি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে তাদের মধ্যেই অনেকে আছে যারা অনেক দিন ধরে ওয়েট করছেন। সো প্লিজ বি পেশেন্ট, আপনার সময় আসবে, বাট একটু ওয়েট করতে হবে। অনেক বাধা ধরা একটা নিয়ম, মানে একটা টাইম দিতে পারছি না আপনাকে। সেটাই আসলে সুপ্রিয় দর্শক, যারা শুধু টেলিফোন নয় এবং ফেসবুকে অনেকে প্রশ্ন করেন যে কতদিন লাগতে পারে, নিশ্চয়ই আজকের অতিথির আলোচনা থেকে বুঝতে পারলেন এবং তার মন্তব্য থেকে বুঝতে পারলেন একই বিষয়টি। আমিও নিজেও বলতে চাই, বারবারই বলি যে যারা আপনারা জানতে চান যে এটার কতদিন লাগবে, ওটার কতদিন লাগবে, এটি আসলে বায়বীয় উত্তর দেওয়া সম্ভবপর নয়। কারণ ইমিগ্রেশনে এত ব্যাকলগ আছে, এমন সমস্যা আছে, আমরা হয়তো একটা ডেট আপনাকে বললাম, সেটা নিয়ে আপনি অধীর আগ্রহে থাকলেন, টিবিএন বলেছে, টিবিএনের আলোচক বলেছে, কিন্তু যদি সেই সময়ের মধ্যে আপনি না হন, তখন আপনি মনক্ষুণ্ণ হবেন, কষ্ট পাবেন এবং একটু হলেও আমাদের উপরে বিরক্ত হতে পারে। সেই বিষয়টি আমরা করতে দিতে চাই না এবং আপনাকে সেই ধরনের মিথ্যে আশ্বাস বা বায়বীয় আশ্বাস দিতে চাই না। সুতরাং যারা এই ধরনের প্রশ্ন করতে চান তাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, এই ধরনের প্রশ্ন উত্তর দিলে আমরা উত্তর দিতে পারবো না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্নটা খুব ছোট। আমি আপনাকে পাইলাম বহুদিন পর, আমি আমাদের অত্যন্ত প্রিয়। আমার প্রশ্নটা হলো, আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই এখানকার গ্রিন কার্ড হোল্ডার এবং আমার 3টা মেয়ে, এর মধ্যে 2টা মেয়ে আমার এখানে সিটিজেন। বাই দিস টাইম আর আরেকটা মেয়ে আমার এখানে, সে অ্যাসাইলি হিসাবে আছে, অ্যাসাইলাম করে সে আছে আজকে 3-4 বছর। আর বাই দিস টাইম আমি এই কিছুদিন আগে ইন্টারভিউ দিয়ে আমি হয়েছি, সিটিজেন হয়েছি। এখন আমার প্রশ্ন হলো যে আমি যেহেতু তার বাবা, একটা মেয়ে আমার এখানে অ্যাসাইলি করে আছে, এখন আমি কি তার জন্য কোনো কাজে লাগতে পারি কিনা, আমি কি তার স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারি কিনা বা কি করতে পারি, সেটা আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাইয়া। আপনি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনার মেয়ের জন্য, এবং যেটা নর্মাল প্রসেসে ইউএস সিটিজেনরা তাদের চিলড্রেনদের জন্য অ্যাপ্লাই করতে পারে সেই প্রসেসেই আপনি যাবেন, এবং আপনার ওই টাইমটা এক্সপারাইট করতে পারবেন কিনা হাইলি আনলাইকলি। না, তবে একটা দিক সুবিধা যে সিটিজেনের সন্তান হিসেবে আবেদন করলে অ্যাসাইলাম হিসেবে যতদিন সময় লাগবে তার থেকে অনেক কম সময়ের মধ্যেই হয়ে যাবে, তাই তো? ভাইয়া এখন কিন্তু অ্যাসাইলাম হচ্ছে অনেক তাড়াতাড়ি। আচ্ছা, আপনি আমরা আমাদের কিছু ক্লায়েন্ট যারা হয়তো মেন্টালি সিক হয়ে যাচ্ছিলেন, যারা খুব স্ট্রেসে আছেন এটা নিয়ে, যাদের ফিজিক্যাল কোনো কন্ডিশন আছে, ওই ক্লায়েন্ট গুলোকে আমরা মেডিকেল ডকুমেন্ট দিয়ে তাদের কেস এক্সপারডাইটেড করছি। অনলি যদি আমরা ফুললি রেডি থাকি কেসটা নিয়ে তখনই আমরা এক্সপারডাইট করি। ফুললি রেডি না থাকলে সেই কেস নিয়ে এক্সপারডাইট করা উচিত না। এটা একটা ব্যতিক্রম হিসেবে হয়তো আমরা ধরতে পারি, কিন্তু সাধারণ নিয়মে দেখছি যে আমাদের অ্যাসাইলাম যারা করেছি বা যারা করেছেন তাদেরকে দীর্ঘদিন সময় লাগছে। সেই প্রেক্ষাপটে যদি আমি বলি যে উনি যেহেতু এখন সিটিজেন হয়েছেন, তার সন্তান হিসেবে যদি আবেদন করে, যেটা আপনি বললেন স্ট্যাটাস চেঞ্জ করে, তাহলে সময়টা অনেক কম লাগবে, তাই তো? এইটাই পরামর্শ দেওয়া যেতে পারে। এখন হচ্ছে প্যারেন্টস ম্যারিড চিলড্রেনদের হচ্ছে 2011 অ্যাপ্লিকেশন চলছে, আর আমরা হচ্ছে 2025-এ। তাহলে কত বছর রানা ভাই? ঠিক আছে, তা তো 14 অ্যাসাইলাম এখন যারা অনেকে 8-9 বছর 10 বছর হয়ে ওয়েট করছে তাদের কেস এখন আসছে, প্লাস যারা রিসেন্টলি অ্যাপ্লাই করছে তাদের ইন্টারভিউ গুলো খুব তাড়াতাড়ি আসছে। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এখন পরামর্শ দেয়া হলো, যেটা আপনার কাছে উপযুক্ত বা ভালো মনে হয় সেটি আপনি গ্রহণ করবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন। আমি এমডি জেলা বাকুলে থেকে কল দিছি আমি। জি বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছিলাম 2013 সালে। জি, 2021 সালে অ্যাপ্রুভাল কাগজপত্র ওরা চাইছিল, আমি অ্যাপ্রুভাল দিছি, কাগজপত্র দিছি, তারা অ্যাপ্রুভাল লেটার আমাকে পাঠাইছি। জি, এখন আমার প্রশ্ন হইল যে কত সাল এখন ডাক্তার, অথবা 2013 কতদিন লাগতে পারে আপনার ভাই বোনের জন্য প্রশ্ন? জি, এখন জানুয়ারি 2008 চলছে ভাইয়া, আপনার 13, তার মানে 5 বছরে কমপক্ষে। যদি অবস্থার পরিবর্তন ঘটে, যদি ব্যাকলগ কাটে, তাহলে হয়তো আগে হতে পারে, কিন্তু বর্তমান নিয়ম অনুসারে যেটি উনি বললেন 2008-এর 1 জানুয়ারি চলছে, সুতরাং সেই হিসেবে আপনার স্বাভাবিকভাবেই 5 বছর, সুতরাং অপেক্ষা করতেই হবে। এটা ছাড়া আরেকটা নতুন একটা বিল আসতেছে যেটাতে $20,000 দিয়ে আপনি আপনার কেসগুলোকে আগে আনার একটা সুযোগ আছে। সো এটা দেখা যাক বিলটা পাস হলে। এখনো তো আলোচনা, বাইপার্টিসান বিল অবশ্য, তো সুতরাং এটা অনেক সময় লাগবে। এখন কংগ্রেসের বিভিন্ন কমিটিতে এটা আছে, ডিপার্টমেন্ট অফ জুডিশিয়ারি, হোমল্যান্ড সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হলে তারপরে হয়তো সেটা চিন্তা করা যাবে। এই মুহূর্তে যদি এটা হয়ে যায় তাহলে হয়তো $20,000 দিয়ে আপনার ভাই বোনের জন্য আনা। এটা এখন কংগ্রেসে আছে, কংগ্রেসে ভোটাভুটির পরে এটা সেনেটে যাবে, সেনেটে পাস করে গেলে প্রেসিডেন্ট সাইন করলে ইটস গোইং টু বি অ্যাক্ট। সো আমরা আশা করছি এটা গভর্নমেন্টের জন্য এটা ভালো, বিকজ অফ মানি, দে ওয়ান্ট মানি, এন্ড আমরা আমাদের ক্লায়েন্টরা চাই তাদের ফ্যামিলিকে এক্সপারডাইট করে আনতে। সো অনেকেই হয়তো এটাতে ইচ্ছুক হবে, এবং আমার মনে হচ্ছে ইটস আ ভেরি গুড ডিল। এটা সেটা যদি হয় তাহলে হয়তো পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মিম খান বলছেন, সিটিজেন পরীক্ষা দেব, কিছু উপদেশ দিলে ভালো হতো। N400 কি প্রশ্ন ধরবে? স্পাউস ভিসা। হ্যাঁ আপু, সিটিজেনের জন্য আপনার যে বইটা তারা দেয়, আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় গেলে তারা একটা বই দেয় আপনাকে, ওখানে 100 কোয়েশ্চেন আপনি শিখবেন, এবং
আপনার N400 এ যেগুলো ইয়েস নো কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আপনাকে বুঝে পড়তে হবে, কারণ তারা আপনাকে যে কোনো একটা শব্দ নিয়ে আপনাকে কোয়েশ্চেন করতে পারে। ফর এক্সাম্পল আপনাকে বলতে পারে ওয়েপন কি, সেটা আপনি এক্সপ্লেন করেন, অথবা নোবেলিটিটা কি সেটা এক্সপ্লেন করেন। সো এরকম ধরনের ছোট ছোট কোয়েশ্চেন তারা করতে পারে। আরেকটা জিনিস আমরা রিসেন্টলি যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনি অফিসারের কথা বুঝতে পারছেন কিনা, আন্ডারস্ট্যান্ডিং কেপেবিলিটি আছে কিনা আপনার, উইচ ইজ আ হায়ার স্ট্যান্ডার্ড। আগে আমরা এর আগে বাইডেনের সময় আমরা এটা দেখি নাই, গত ট্রাম্পের প্রথম আগের 4 বছরও আমরা এটা দেখেছি, তারা আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং এর উপর অনেক ইয়ে করেছে, চাপ দিয়েছে। এখনো সেটা আমরা দেখছি, আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং এর উপরে খুব তারা ফোকাস করছে। সো আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিংটা আপনি একটু ভালো করার চেষ্টা করবেন, ভালো করতে পারেন। এবং এটার জন্য যেটা করা যায় এটা হচ্ছে যে আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে ইংলিশ যে কোনো একটা কিছু পড়া, সেটা আপনাকে কনফিডেন্স দেয়, কথা বলার জন্য আপনার জন্য ইজি হয়, জড়তা কেটে যায়। আরেকটা হচ্ছে যে পড়াশোনা আপনাকে করতেই হবে, এবং বাইরে যদি আপনি কাজ করেন তাহলে আপনার লোকজনের সাথে কথা বলতে বলতে আপনার স্পিকিং অ্যাবিলিটিটা করতে পারেন। এটা আপনি শিখে পারবেন না স্পিকিংটা। এখন ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে অনেক ধরনের, হাউ ইউ গোইং টু হ্যাভ কনভারসেশন উইথ সামবডি, এগুলো অনেকগুলো অ্যাভেলেবল আছে, ট্রাই করেন। এবং অ্যাকচুয়ালি সিটিজেনশিপে আমি যেটা দেখেছি, বিগিনিং এ যদি আপনি খুব ভালোভাবে অ্যান্সার করেন, কুইকলি সবকিছু পেরে যান, তখন অফিসাররা বেশি গোলায় না। কিন্তু যখন মনে করে যে বিগিনিং এ আপনি নার্ভাসের কারণে অথবা অন্য যে কোনো কারণে যদি আপনাকে দেখে যে আপনি মানে ঠিক মতো প্রেজেন্ট করছেন না, তখন তারা একটু বেশি বেশি আপনাকে কোয়েশ্চেন করে। আসলে এটা খুব কঠিন বিষয় নয় মিম খান, আপনি ইচ্ছা খুব সহজেই পাশ করে যেতে পারেন। আর যেটি N400 এর কথা বলছেন, ওইটা খুব অনেকেই ভুল করে থাকে, আপনাকে সহ আমাদের সাধারণ দর্শকদের জন্য বলছি যে সবাই ওই 100 যে প্রশ্নের কথা বললেন ওইটার উপরই জোর দেয়। N400 হয়তো কিছুদিন আগে আবেদন করা থাকে, অনেকেই এটা নিয়ে চিন্তা করেন না। ওখানে 50টি প্রশ্ন আছে, ওইটি যার শুধু ইয়েস নো, যে বলবে আপনি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা, যদি এটা তো নো বলতেই হবে। এইভাবে ইয়েস নোর বিষয় শুধুমাত্র আছে, তো সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। এটি আপনার জন্য ইয়েস নো বিষয়গুলো আপনি একটু ফোকাস করলেই দেখবেন। হ্যাভ ইউ এভার, যখনই হ্যাভ ইউ এভার বলে যখন প্রশ্নগুলো করে, তখন ইউজুয়ালি অ্যানসারটা নো হবে। সো শেষের 6টা যদি কারো ডিফিকাল্টি হয়, আপনি শেষের 6টার উপর ফোকাস করে আন্ডারস্ট্যান্ড করে নেন, তারপরে বাকি যেগুলো সেগুলো হচ্ছে ইউজুয়ালি নো। এবং তারপরে আপনি যখন আপনি এটা বুঝে ফেলবেন, দেন ইউ ক্যান স্টাডি ইন ডিটেলস যে এই শব্দটার অর্থ কি, এই শব্দটার অর্থ কি। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, প্র্যাকটিস করেন। আমাদের এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা একদম ABCD থেকে আমাদের অফিসে এসে শিখে পরীক্ষা দেওয়া পর্যন্ত, ওনারা মানে ফর্ম ফিল আপ থেকে পরীক্ষা দেওয়া পর্যন্ত 5-6 মাসের মধ্যে ওনারা পুরোটা শিখেছেন। অনেক ধন্যবাদ মিম খান। আসলে যেটুকুন বলা হলো যথেষ্ট, কারণ অনেক দর্শক আমাদের টেলিফোনে আছেন, ফেসবুকেও আছেন। এর মধ্যে শুধু মোহাম্মদ মজুমদার আপনার টেলিফোন নম্বরটি চেয়েছেন, যদি অফিস নম্বরটা আপনার পক্ষে দেওয়া সম্ভব হয় তাহলে উনি একটু যোগাযোগ করতে চান। আমাদের নাম্বার হচ্ছে 212-962-5555। আবার বলছি 212-962-5555, 4টা 5 এট দ্য এন্ড। আশা করি মোহাম্মদ মজুমদার ওনার নাম্বার পেয়েছেন, অফিসের নম্বর, আপনি ইচ্ছে করলে যোগাযোগ করতে পারেন। আপনার এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল হালিম বলছিলাম লগেল্যান্ড থেকে। জি ম্যাডামের কাছে আমার প্রশ্ন, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি। জি, আমি যদি এখন ফুড স্ট্যাম্প বা হোম কেয়ার নেই, এটা আমার ভাই বোনদের আসার প্রতি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা? অনেক ধন্যবাদ জনাব হালিম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। ভাইয়া, ফুড স্ট্যাম্পটা আমরা আসলে নিষেধ করি আমাদের ক্লায়েন্টকে না নেওয়ার জন্য, কিন্তু আপনি যে বলছেন হোম কেয়ার, আপনি যদি অন্য কারো হোম কেয়ার করেন দ্যাটস ফাইন, কিন্তু আপনি যদি নিজের জন্য নেন, ইটস অল ডিপেন্ডিং অন আপনার যদি মেডিকেল নিড থাকে, দেন ইউ ক্যান টেক ইট।
বাট যদি না নিয়ে আপনার সার্ভাইভ করা সম্ভব হয়, দেন ডোন্ট টেক ইট। গভর্নমেন্ট, এনিথিং ইউ টেক ফ্রম গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু বি কোয়েশ্চেনেবল। অনেক ধন্যবাদ জনাব হালিম আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ইমাম হোসেন মামুন বলছি। আজকে অতিথি এবং আপনাকেও আমার খুব ভালো লাগে, আপনার সুন্দর উপস্থাপনা, টিভিএন এর সামনে এবং পিছে তাকে সবাইকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি। আমার যে প্রশ্নটি হচ্ছে, যে আমার যে মাস্টার একটা হিয়ারিং হয়েছে, বাট এখনো ফাইনাল হিয়ারিংটা কিন্তু কোনো তারিখ পাই নাই, আমার পেন্ডিং রয়েছে। জি, এটা একটা আমার ফার্স্ট প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্নটি হচ্ছে, আমি নিউ ইয়র্কে কেস করেছি, বাট আমি কেসটা চেঞ্জ করে পেনসিলভেনিয়া নিতে চাচ্ছি, বাট এটা কি আমার কোনো প্রবলেম হবে? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। প্রথম প্রশ্নটা বুঝি নাই, উনি বলছেন মাস্টারিং আছে, হ্যাঁ পেন্ডিং হয়ে আছে, এখন বোধহয় কি করণীয় এটাই হবে আর কি। ইন্ডিভিজুয়াল হিয়ারিংটা উনি এখনো পায় নাই সেটা বলছে। হ্যাঁ, ফাইনাল হিয়ারিংটা পেন্ডিং আছে। হ্যাঁ, ইউজুয়ালি মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং এর দিনে জাজ দিয়ে দেয় ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর ডেটটা, মানে কতদিন, অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং না দিলে আনাদার মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং এর একটা ডেট দেয়। সো এখন দেখতে হবে ওনার যদি কোনো ডেট থেকে থাকে এবং সেই ডেটে জাজ ক্যান্সেল করে অন্য ডেটের জন্য ওয়েট করছে, দ্যাট ক্যান বি, ওইটাও পসিবিলিটি আছে। এখন ওনাকে চেক করে করে দেখতে পারে, উনি অনলাইনে চেক করে দেখতে পারে, অথবা একটা ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারেও উনি কল করে দেখতে পারে। আর দ্বিতীয়টা যদি বলছিলেন যে 898-7180 ফোন নাম্বারটা। আচ্ছা, তো ফোন নাম্বার দেওয়া হয়েছে, আশা করি সেটা দেবেন। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যদি নিউ ইয়র্কের কেস ছিল, ওইটি পেনসিলভেনিয়াতে নিয়ে যেতে চান, বা উনি হয়তো পেনসিলভেনিয়া শিফট করতে চান। ভাইয়া, আমি আমাদের ক্লায়েন্টদেরকে যেটা আমি পরামর্শ দিই সেটা আমি আপনাকে বলছি। ইউজুয়ালি আমরা নিউ ইয়র্কের কেসগুলোতে ফলাফলটা বেশি ভালো আমরা মনে করি আর কি। আমরা দেখি নিউ ইয়র্কের জাজগুলো মোর ফেয়ার আর কি। এটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমি এটা আপনার পার্সোনাল চয়েস, আপনি যদি মুভ করে যান অবশ্যই আপনার কেস মুভ হয়ে যাবে পেনসিলভেনিয়াতে, কিন্তু নিউ ইয়র্কে কেসটা থাকলে আপনার মানে বেটার রেজাল্ট পাওয়ার চান্সটা হাই আর কি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এখন আপনি যে দুটো প্রশ্ন করেছিলেন, দুটো প্রশ্নের বিষয়ে যে পরামর্শ দেওয়া হলে এটি একান্তই আপনার নিজস্ব সিদ্ধান্ত, আপনি চিন্তা করে দেখুন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বারজিয়া থেকে বলছিলাম। জি, আমার একটা কোশ্চেন ছিল। আমি আমার আব্বু আমার জন্য অ্যাপ্লিকেশন করছি। আমার একটা ছোট ভাই আছে, ছোট ভাই কি আব্বুর সাথে আসতে পারবে? আপনি সিটিজেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আপনার ছোট ভাইয়ের জন্য কি আবেদন করেছেন? হ্যাঁ, আব্বু আমার সাথেই করছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা জিনিস, আব্বু আম্মুর সাথে কোনো ডেরিভেটিভ বেনিফিশিয়ারি আসতে পারে না। ওকে, সো আপনি যদি আপনার ভাইয়ের জন্য সেপারেটলি অ্যাপ্লাই করেন, করে দিতে পারেন, কিন্তু এটা অনেক সময় লাগবে। কিন্তু আরেকটা জিনিস, আপনার আব্বু আম্মু যখন চলে আসবেন তখন ওনাদের মাধ্যমেও বাচ্চা আন্ডার এজ চাইল্ড হিসেবে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে তাড়াতাড়ি হতে পারে, কিন্তু বাবা মার সাথে একসাথে আসতে পারবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জিলাত বলছি। আমি আগে প্রশ্নটা আমার করা হয়েছিল না। আমার একটা বাচ্চি আসছে স্টুডেন্ট বিষয়ে বাংলাদেশ থেকে। ও আন্ডার এজ ছিল, 21 বছরের নিচে। ও একটা মাইনর কেস করছিলাম। মাইনর কেসে আমি উইন করছি, মানে জজের কাছে আমি গেছি, জজে এটা অ্যাপ্রুভ করছে। ইউএসএএস থেকে ওটা অ্যাপ্রুভাল লেটার পাইছে। ওটা গ্রিন কার্ডের জন্য কতদিন লাগবে অ্যাপ্লাই করার জন্য? আপনি যদি ইউএসসিআইএস এর কাছে I-360টা আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে আপনি গ্রিন কার্ডের জন্য ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দিতে পারেন, যদি না করে থাকেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।
মোস্তফা করিম তিনি বলেছেন আপনি বাংলাদেশ থেকে চেষ্টা করছেন আমাদেরকে পাওয়ার জন্য। আসলে এত ফোন আসে যে আপনার হয়তো ফোনটা আপনি করতে পারছেন না, সেজন্য আমরা দুঃখিত। কারণ প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি যে অনেক, প্রায় এখনও 40-50 জন লাইনে আছেন। তো সুতরাং এর মধ্যে হয়তো আপনি ঢুকতে পারছেন না বলে আমরা দুঃখিত। তো যেহেতু সময়ের দরিতে আমরা বাধার সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের স্বপ্নের বিষয়, আমাদের কাঙ্ক্ষিত বিষয়, সেই পরীক্ষা ছাড়া আমরা কিভাবে নাগরিকত্ব লাভ করতে পারি এবং সিটিজেনশিপ পরীক্ষার কিভাবে আমরা উত্তীর্ণ হতে পারি, সেগুলো আপনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদের দর্শকদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি বিষয় নিয়েই কথা বলেছি এবং আপনাদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি এবং অনেকেই, যেটা বললাম যে টেলিফোনে অনেকেই অপেক্ষা করছেন এবং ফেসবুকেও অনেকেই প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলো নিতে পারেনি বলে দুঃখিত। নিশ্চয়ই আবার সামনের বৃহস্পতিবার অ্যাটর্নি থাকবে, সেদিন আপনারা যারা আজকে পাননি আমাদেরকে তারা প্রশ্ন করুন, নিশ্চয়ই আপনাদের সেই দিন প্রশ্নের উত্তর দেব। আশা করি আজকের অনুষ্ঠান ভালো আছেন, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।